সালামু আলাইকুম। ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। পরমাণু গঠন সম্পর্কে সর্বপ্রথম মডেল প্রদান করেন বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড 1913 সালে পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। আজকে আমি সেই রাদারফোর্ডের পরমাণু মডেলটি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। রাদারফোর্ড তার পরমাণু মডেলটি প্রদান করেন 1911 সালে। এবং দেখো, রাদারফোর্ড শুরুতে পরমাণু গঠন সম্পর্কে আমাদেরকে কি তথ্য দিছে আমরা সেগুলো দেখব। শুরুতে রাদারফোর্ড বলছে পরমাণুর একটি কেন্দ্র আছে। মনে করো এটা একটা পরমাণু। তাহলে রাদারফোর্ড কি বলছে? পরমাণুর একটি কেন্দ্র আছে। তাহলে এটা হচ্ছে সেই পরমাণুর কেন্দ্র। এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস, অর্থাৎ এই কেন্দ্রটির নাম রাদারফোর্ড রাখছে নিউক্লিয়াস। তাহলে এই যে পরমাণু নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস নামটি কে রাখছে? বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় নিউক্লিয়াসের আবিষ্কারক কে, তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড। এরপর তিনি বলছে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। তাহলে আমরা জানি কি পরমাণুর তিনটি স্থায়ী কণিকা বা মৌলিক কণিকা আছে, অর্থাৎ স্থায়ী কণিকা যে কথা, মৌলিক কণিকাও একই কথা। তাহলে পরমাণুতে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এই তিনটি কি থাকে? স্থায়ী কণিকা থাকে। এবং তিনটি স্থায়ী কণিকার মধ্যে প্রোটন এবং নিউট্রন কোথায় অবস্থান করে? তোমার নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে তোমার প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। তাহলে আরো একটি স্থায়ী কণিকা বাকি আছে না? সেটা হচ্ছে কি? ইলেকট্রন। এরপরে তিনি বলছে ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন অবস্থান করে না, এটা আমরা জানতে পারলাম। তাহলে ইলেকট্রন কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের বাহিরে। তাহলে এটাই হচ্ছে কি সেই ইলেকট্রনের অবস্থান। এরপর তিনি বলছে যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, সেহেতু পরমাণুর ভর বলতে প্রোটন ও নিউট্রনের ভরকে বুঝায়। এই লাইনটা তোমাদের অনেকের বুঝতে কষ্ট হতে পারে। চলো এই লাইনটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো পরমাণুর ভিতরে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই তিনটি কণিকা থাকে। তাহলে তুমি যদি একটা পরমাণুর ভর পরিমাপ করো, তাহলে এই ভরটা মূলত কার হবে? এই তিনটা কণিকার ভর হবে না? যেমন মনে করো তুমি একটা পরমাণুর ভর পাইছো যে 2 গ্রাম, সাপোজ এটা পরমাণুর ভর কত পাইছো? 2 গ্রাম। তাহলে পরমাণুর মধ্যে কি আছে? প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে। তাহলে এই 2 গ্রাম মূলত কার ভর? এই তিনটার একসাথে ভরটাই কি 2 গ্রাম না? কারণ এই তিনটাই তো তোমার পরমাণু গঠন করছে, বা পরমাণুর ভিতরে তো এই তিনটা কণিকাই আছে। তাহলে এই পরমাণুর ভিতরে যদি এই তিনটা কণিকা থাকে, তাহলে পরমাণুর মোট যে ভরটা আমরা পাবো, এই ভরটা মূলত কার ভর? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর কিনা? অবশ্যই তিনটা কণিকার ভর। কিন্তু আমরা জানি এই যে ইলেকট্রন, তার আপেক্ষিক ভর হচ্ছে 0, প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 1। তাহলে দেখো যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, তাহলে পরমাণুর যে মোট ভর, এই মোট ভরের মধ্যে ইলেকট্রনের কি কোনো অবদান আছে? অর্থাৎ যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, ইলেকট্রন কোনো ভরে নাই, তাহলে একটা পরমাণুর যে ভর, এই ভরের মধ্যে ইলেকট্রন কি কোনো অবদান আছে? নাই। তাহলে পরমাণু ভরের মধ্যে শুধুমাত্র অবদান আছে কার? প্রোটন এবং হচ্ছে কার? নিউট্রন। এই জন্যই রাদারফোর্ড বলছে যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, সেহেতু পরমাণুর ভর বলতে প্রোটন ও নিউট্রনের ভরকে বোঝায়। অর্থাৎ পরমাণুর ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কি বলছে দেখো, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। এই যে নিউক্লিয়াসটা, এটা অত্যন্তই ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা। দেখো এই যে এত বড় একটা পরমাণু, নিউক্লিয়াসটা তো অত্যন্তই ক্ষুদ্র। তাহলে দেখো এই যে ভিতরে এই যে জায়গাটুকু, পুরো জায়গাটুকুর মধ্যে কি দেখো তো কোনো কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কারো কি অবস্থান আছে? নাই। তাহলে দেখো এই পরমাণুটার প্রায় 98% জায়গায় কিন্তু ফাঁকা, বা 98-এর চেয়েও বেশি জায়গায় কিন্তু কি ফাঁকা। এই জন্যই রাদারফোর্ড বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় কি ফাঁকা। এরপরে দেখো তিনি কি বলছে, এরপরে বলছে সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন গুলাও ঠিক একইভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। দেখো আমরা জানি এই যে সূর্যের চারদিকে
এটা মনে করো একটা গ্রহ, ঠিক আছে? এই যে গ্রহটা সূর্যের চারদিকে এভাবে বিভিন্ন গ্রহ কি করে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে ঘুরে কিনা, ঘুরে, এটা আমরা সকলেই জানি। ঠিক একইভাবে রাদারফোর্ড বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলাও নিউক্লিয়াসের চারপাশে এভাবে ঘুরে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে গ্রহগুলা যেভাবে ঘুরে, ইলেকট্রন গুলাও নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারপাশে ঠিক একইভাবে ঘুরে। এরপর দেখো তিনি কি বলছে, একটি পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা জানি প্রোটন কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসে, আর ইলেকট্রন কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসের বাহিরে। তাহলে রাদারফোর্ড বলছে নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে। অর্থাৎ নিউক্লিয়াসে যদি তোমার 10টা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে 10টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ ইলেকট্রন প্রোটন সমান হবে, একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন কি হবে, সমান হবে। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান, যতটা প্রোটন থাকবে ঠিক ততটাই কি থাকবে, তোমার ইলেকট্রন থাকবে। এরপরে দেখো আবার যেহেতু ইলেকট্রন ও প্রোটনের আদানের মান সমান ও বিপরীত চিহ্নের, এটা আবার হয়তো অনেকে তোমরা বুঝো নাই, চলো তাহলে এটি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো ইলেকট্রনের আদান হচ্ছে 1, প্রোটনের আদানও 1, তবে ইলেকট্রন হচ্ছে -1, প্রোটন হচ্ছে +1। এগুলো তো আমরা জানি যে ইলেকট্রনের আদান হচ্ছে -1, প্রোটনের আদান হচ্ছে +1। এই ঠিক একই কথাটা বিজ্ঞানী রাদারফোর্ড বলছে ইলেকট্রন ও প্রোটনের আদানের মান সমান। দেখো ইলেকট্রনের আদানের মানও 1, প্রোটনের আদানের মানও 1, তাহলে মান কি সমান ও বিপরীত চিহ্নের। ইলেকট্রনেরটা হচ্ছে কি মাইনাস, প্রোটনটা হচ্ছে কি প্লাস। তাহলে দেখো মান সমান তবে চিহ্নটা কি বিপরীত, সেহেতু পরমাণু সামগ্রিকভাবে আদান শূন্য। তাহলে দেখো এইটুকু তোমরা বুঝতে পারছো। এবার দেখো পরমাণু সামগ্রিকভাবে আদান শূন্য, এখন কথা হচ্ছে ইলেকট্রনের আদানের মান সমান বুঝলাম, তাদের চিহ্ন বিপরীত সেটাও বুঝলাম। এখন কথা হচ্ছে একটা পরমাণু আদান শূন্য কিভাবে হয়, সামগ্রিকভাবে কিভাবে আদান শূন্য হয়। দেখো একটু আগে কিন্তু আমরা জেনে আসছি একটা পরমাণুর মধ্যে ঠিক যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে, ইলেকট্রন থাকবে। এখন একটা পরমাণুর মধ্যে যদি 10টা প্রোটন থাকে, মনে করো প্রোটন যদি হয় 10টা, তাহলে ইলেকট্রন কয়টা হবে তোমার, 10টা। এখন প্রোটনের একটা প্রোটনের আদান হচ্ছে +1, তাহলে 10টা প্রোটনের আদান কত হবে, +10। আবার একটা ইলেকট্রনের আদান হচ্ছে -1, 10টা ইলেকট্রন আদান কত হবে, -10। তাহলে দেখো তো +10 -10 যদি কাটা চলে যায় আর কোনো অতিরিক্ত প্লাস বা মাইনাস আদান কি আছে, দেখো ধনাত্মক ঋণাত্মক আদান সমান, তাহলে কাটাকাটি যদি চলে যায় অর্থাৎ যদি সমান হয়ে যায় তাহলে সেখানে অতিরিক্ত কোনো প্লাস আদান অথবা মাইনাস আদান কি আছে, নাই। তার মানে অতিরিক্ত কোনো আদান কি, এই যে পরমাণুটা মনে করো এই পরমাণুর ভিতরে 10টা প্রোটন আছে 10টা ইলেকট্রন আছে, তাহলে 10টা প্রোটনের আদান হচ্ছে +10, 10টা ইলেকট্রনের আদান হচ্ছে -10। তাহলে এই পরমাণুর ভিতরে টোটাল +10 আদান আছে আবার -10 আদান আছে। তাহলে +10 আর -10 যদি কাটাকাটি চলে যায় আর অতিরিক্ত কোনো প্লাস আদান অথবা মাইনাস আদান কি আছে, নাই। অর্থাৎ পরমাণুটার মধ্যে অতিরিক্ত কোনো যেহেতু আদান নাই তার মানে পরমাণুটার আদান কি শূন্য, কারণ প্লাস মাইনাস সমান সমপরিমাণ আদান আছে, সমপরিমাণ কাটাকাটি চলে গেলে অতিরিক্ত কোনো প্লাস আদান অথবা মাইনাস আদান নাই, অর্থাৎ পরমাণুর ভিতরে কোনো আদান নাই। তাহলে এটা কত, 0 হবে না। এই জন্যই বলা হয়েছে পরমাণু সামগ্রিকভাবে আদান শূন্য, কোনো আদান নাই। এরপরে দেখো 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে কি বলা আছে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন ঘূর্ণনের সময় এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই কথাটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। দেখো এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভিতরে কে আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। আমরা জানি নিউট্রনের কোনো আদান নাই, আদান শূন্য। অপরদিকে প্রোটন হচ্ছে প্লাস আদান, তাহলে প্রোটন যদি প্লাস আদান হয় তাহলে নিউক্লিয়াসটা কি প্লাস আদান বিশিষ্ট না, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, প্লাস আদান আছে। আর ইলেকট্রনটা হচ্ছে কি মাইনাস আদান। তাহলে দেখো আমরা জানি কি প্লাস এবং মাইনাস আকর্ষণ করে না বিকর্ষণ করে, অবশ্যই কি করে, আকর্ষণ করে। তো এই ইলেকট্রনটা যখন মনে করে এভাবে ঘুরবে নিউক্লিয়াসের চারপাশে যখন ঘুরবে, সে এ প্লাসের দিকে একটা কি করবে, আকর্ষণ বল অনুভব করবে না, আকর্ষণ বল অনুভব করবে কিনা। এর রাদারফোর্ড ঠিক একই কথাটাই বলছে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘুরবে
তখন সে নিউক্লিয়াসের দিকে একটা আকর্ষণ বল অনুভব করবে। কোন দিকে আকর্ষণ বল অনুভব করবে? নিউক্লিয়াসের দিকে। আর নিউক্লিয়াসটা আমার কি কেন্দ্র কিনা, তার মানে কি আকর্ষণ বলটা কোন দিকে অনুভব করতেছে? কেন্দ্রের দিকে। যেহেতু আকর্ষণ বলটা কেন্দ্রের দিকে অনুভব করতেছে, এর জন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী মানে হচ্ছে কেন্দ্রের দিকে বা কেন্দ্রের মুখে। দেখো, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন ঘূর্ণনের সময় এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। একে কেন্দ্রমুখী বল বলে। যেহেতু আকর্ষণ বলটা কেন্দ্রের দিকে, এই জন্য একে কেন্দ্রমুখী বল বলা হচ্ছে। এই কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে পারে। অর্থাৎ এই আকর্ষণ বলটা যদি না থাকতো, কেন্দ্রমুখী বল অর্থাৎ এই আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বলটা যদি না থাকতো, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে এভাবে ঘুরতে পারতো না। এটাই বিজ্ঞানী রাদারফোর্ড বলছে। আর এটাই হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল। এবং এই বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলে আমাদেরকে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করছে। আর এই 4টা পয়েন্ট আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি। এখন আমরা দেখব রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড মডেলের 4টি সীমাবদ্ধতা আছে। এখন কথা হচ্ছে সীমাবদ্ধতাগুলো কি, বা সীমাবদ্ধতা কথাটার মানে কি? সীমাবদ্ধতা হলো রাদারফোর্ড তার মডেলে যে ব্যাখ্যাটা উনি সঠিকভাবে দিতে পারেন নাই, বা যে জিনিসগুলো উনি ব্যাখ্যা করতে পারেন নাই, ওইটাই হচ্ছে তার সীমাবদ্ধতা। তো রাদারফোর্ড মডেলের 4টি সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা হলো আকার আকৃতি সম্পর্কিত সীমাবদ্ধতা। তোমরা কি পয়েন্টগুলো মনে রাখবা, আমি এখানে কি পয়েন্টগুলো লিখে রাখছি, এগুলো মনে রাখবা, তাহলে বাকি ব্যাখ্যাটা তুমি তোমার মতো করে দিতে পারবা। অর্থাৎ কিসের আকার আকৃতি? এই যে কক্ষপথ, এই কক্ষপথের আকার আকৃতি নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো কথা বলেন নাই। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড বলছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘুরবে। এখন কথা হচ্ছে এই যে কক্ষপথ, এই কক্ষপথগুলো কেমন হবে? এটা কি বৃত্তাকার হবে, নাকি উপবৃত্তাকার হবে? অর্থাৎ বৃত্তাকার না উপবৃত্তাকার, নাকি অন্য কোনো আকারের? এই ধরনের কোনো কথা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড বলেন নাই। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা আমাদের দিতে পারে নাই। তাহলে রাদারফোর্ড মডেল থেকে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা আমরা পাই না। এটাই হচ্ছে কি ওনার সীমাবদ্ধতা। দ্বিতীয়টা দেখো, আদানবিহীন বস্তুর সাথে আদানযুক্ত বস্তুর তুলনা। এবার একটু খেয়াল করে, আদানবিহীন বস্তুকে আদানযুক্ত বস্তুকে দেখো, রাদারফোর্ড কিন্তু তার এই পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে। যেমন দেখো, এই যে আমাদের সৌরজগৎ, এটা মনে করো গ্রহ, তাহলে সৌরজগতের সূর্যের কি কোনো আদান আছে? অর্থাৎ সূর্যের কি কোনো ধনাত্মক বা ঋণাত্মক আদান আছে? নাই। চারপাশে যে গ্রহের কি কোনো আদান আছে? তাও কিন্তু নাই। তাহলে এই যে তিনি যে তার পরমাণুর মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে, এই তুলনাটা যুক্তিসঙ্গত হয় নাই। কেন হয় নাই? কারণ সৌরজগতের সূর্য এবং গ্রহ হচ্ছে তোমার আদানবিহীন। আর অপরদিকে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, এটা হচ্ছে আদানযুক্ত। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন হচ্ছে ধনাত্মক আদানযুক্ত, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আদানযুক্ত। তাহলে আদানযুক্ত বস্তুর সাথে আদানবিহীন বস্তুর তুলনা করাটা যুক্তিসঙ্গত হয় নাই। তাহলে এটা হচ্ছে রাদারফোর্ডের দ্বিতীয় সীমাবদ্ধতা। এরপর আসো তৃতীয় সীমাবদ্ধতা। এটা কি? একের অধিক ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কিত সীমাবদ্ধতা। একের অধিক ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কিত। এটা আবার কেমন দেখো, অর্থাৎ মনে করো এটা হচ্ছে পরমাণুর প্রথম কক্ষপথ। এখন এখানে আমরা কয়টা ইলেকট্রন দেখাইছি? শুধুমাত্র একটা ইলেকট্রন দেখাইছি। তাহলে কোনো পরমাণুতে যদি 20টা ইলেকট্রন থাকে, তাহলে এই 20টা ইলেকট্রন কি একই সাথে কি প্রথম কক্ষপথেই ঘুরবে, নাকি এরা 2টা বা 3টা কক্ষপথে ভাগ হয়ে গিয়ে তারপরে ঘুরবে? মনে করো প্রথম কক্ষপথে সাপোজ মনে করো 5টা, দ্বিতীয় কক্ষপথে মনে করো 7টা, তৃতীয় কক্ষপথে মনে করো 8টা। তারা কি এভাবে ঘুরবে যে 5, তারপর মনে করো 7, তারপর মনে করো 8? 20টাকে এভাবে ভাগ হয়ে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এরকম 3টা কক্ষপথে ঘুরবে, নাকি অন্য কোনো ভাবে ঘুরবে? এই সম্পর্কে কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। তিনি শুধুমাত্র একটা ইলেকট্রন কিভাবে ঘুরবে সেই কথা বলছে। অর্থাৎ এই যে শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন, এই একটা মাত্র ইলেকট্রন কিভাবে পরমাণুর চারপাশে ঘুরবে তিনি এই কথা বলছে। কিন্তু যে সকল পরমাণুতে একটার চাইতে বেশি ইলেকট্রন আছে,
তখন যদি 5টা হয়, 10টা হয়, 15টা, 20টা হয়, এইভাবে যখন একের অধিক ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে? অর্থাৎ তারা সবাইকে একই কক্ষপথে ঘুরবে নাকি কয়েকটা কক্ষপথে ভাগ হয়ে তারপরে ঘুরবে? এই ধরনের কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই। অর্থাৎ রাদারফোর্ড মডেলে এই ধরনের কোনো ব্যাখ্যা আমরা পাই না। তাহলে এটা হচ্ছে তার তৃতীয় সীমাবদ্ধতা। এরপর আসো চতুর্থ সীমাবদ্ধতা। চতুর্থ সীমাবদ্ধতা জানার আগে আমরা বিজ্ঞানী ম্যাক্সওয়েলের একটা তথ্য জেনে নিব। দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলছে, আমরা সেটা একটু জেনে নিই। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন সে ক্রমাগত শক্তি হারাবে। প্রথম কথা হচ্ছে ইলেকট্রন শক্তি হারাবে। যখন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে তখন সে ক্রমাগত শক্তি হারাবে। এতে করে ইলেকট্রনের কক্ষপথের আকার ছোট হবে, এই কক্ষপথগুলো কি হবে? ছোট হবে, এবং ইলেকট্রন একটা সময় নিউক্লিয়াসে এসে পতিত হবে। চলো এই ম্যাক্সওয়েলের তথ্যটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। মনে করো এটা একটা ইলেকট্রন, তাহলে মনে করো এই যে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, ঠিক আছে? তাহলে যখন এভাবে কেন্দ্রের চারপাশে ঘুরবে তখন এর এই কক্ষপথটা ছোট হবে। দেখো কক্ষপথ কিন্তু ছোট হচ্ছে। একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, এই যে ইলেকট্রনটা, এটা ছিল আমাদের কেন্দ্র। আমরা একটু বোল্ড করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে তার কেন্দ্র। তাহলে দেখো ইলেকট্রন যখন এই কেন্দ্র বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা যখন ঘুরবে তখন তার কক্ষপথের আকার ছোট হবে। দেখো কক্ষপথ কিন্তু ছোট হচ্ছে। প্রথম কথা হচ্ছে যখন ইলেকট্রন ঘুরবে তখন সে শক্তি হারাবে। যখন ইলেকট্রনের শক্তি হারাবে তখন কিন্তু তার কক্ষপথ অটোমেটিক ছোট হয়ে যাবে। তোমাকে যদি একটা বড় মাঠের চারদিকে যদি মনে করো 5বার যদি সম্পূর্ণভাবে ঘুরে আসতে বলা হয়, তুমি একবার ঘুরার পর কিন্তু তোমার শক্তি কিছুটা কমে যাবে। যখন তোমার শক্তি কমে যাবে পরের বার কিন্তু তুমি সম্পূর্ণ মাঠ আর ঘুরে আসতে পারবে না, দেখবে কিছুটা জায়গা কিন্তু তুমি কম করে ফেলবা। এরপর আবার ঘুরের সময় আরেকটু কম করে ফেলবা, কারণ তোমাদের শক্তি কমে গেছে। এবার যখন শক্তি কমে যাবে তুমি কিন্তু একটু যে ফাঁকিবাজি করবা আর কি, একটু ছোট করে ফেলবা। ঠিক সেম ভাবে ম্যাক্সওয়েল একই কথাই বলছে, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে তখন সে ক্রমাগত শক্তি হারাবে। আর যখন শক্তি হারাবে তখন তার কক্ষপথটা ছোট হতে থাকবে। তো এভাবে যদি ক্রমান্বয়ে যদি ছোট হতে থাকে তাহলে ছোট হতে হতে একটা সময় কি হবে? সে একদম নিউক্লিয়াসের উপরে এসে পড়বে না? এটা তো একদম মনে করো বেসিক কথা। শক্তি যদি হারায়, কক্ষপথ যদি ছোট হয়, তাহলে একটা সময় ছোট হতে 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 সে কোথায় চলে আসবে? কেন্দ্রে চলে আসবে বা নিউক্লিয়াসে এসে পতিত হবে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই কথাই বলছে ইলেকট্রন একটা সময় নিউক্লিয়াসে এসে পতিত হবে, ফলে পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। অর্থাৎ ইলেকট্রন যদি নিউক্লিয়াসে এসে পতিত হয় তাহলে তোমার পরমাণুর অস্তিত্বই থাকবে না। এখন পরমাণুর অস্তিত্বই যদি না থাকে পদার্থের অস্তিত্ব থাকবে? কারণ পদার্থ কি দ্বারা গঠিত? পরমাণু দ্বারাই তো গঠিত। এখন আমার যদি পরমাণুর অস্তিত্বই না থাকে কোনো পদার্থ থাকবে? থাকবে না। অর্থাৎ বাস্তবে কি আমরা পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হইতে দেখি না। তার মানে রাদারফোর্ডের এই তথ্যটা সঠিক নয়, অর্থাৎ বাস্তবে এটা ঘটে না। রাদারফোর্ডের মডেল অনুসারে এটা ঘটার কথা। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে ইলেকট্রন শক্তি হারাবে, কক্ষপথের আকার ছোট হবে, ইলেকট্রন নিউক্লিয়াসে এসে পতিত হবে এবং পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। রাদারফোর্ডের মডেল অনুসারে এটা ঘটার কথা, কিন্তু এটা কি বাস্তবে ঘটে না। তাহলে রাদারফোর্ডের মডেলের এই তথ্যটা সঠিক নয়। তাহলে এটাই হচ্ছে রাদারফোর্ড মডেলের 4টি সীমাবদ্ধতা। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে রাদারফোর্ডের মডেল এবং রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই রাদারফোর্ডের মডেল এবং এই মডেলের সীমাবদ্ধতা বিস্তারিতভাবে বুঝতে পারছো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।